ওয়ার্ল্ড কাপে জাপান ব্রাজিল খুব ভালো ম্যাচ হবে। হয়তো ওয়ার্ল্ড কাপের ফ্রিকিক গোলের সংখ্যায় মেসি এখন সর্বোচ্চ আর জাস্ট 7টা গোল পিছিয়ে আছে। নেইমার ইজ এ ম্যাজিক্যাল প্লেয়ার লাইক মেসি। সে কিন্তু যে কোনো সময় একটা টিমের রেজাল্ট বের করে দিতে পারে, সেই ক্ষমতা সেই দক্ষতা সে রাখে। হ্যালো এভরিওয়ান। বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসর বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। মোট 32টি দল লড়বে রাউন্ড অফ 32-এ। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালুনির মতে এবার শুরু হবে আসল খেলা। গ্রুপ পর্বের শেষ দিকে আলজেরিয়া অস্ট্রিয়ার 3-3 ব্যবধানে রোমাঞ্চকর জয়ে বাদ পড়েছে ইরান, পর্তুগালকে আটকে দিয়েছে কলম্বিয়া, আর আর্জেন্টিনার হ্যাট্রিক জয়ের ম্যাচে বিশ্ব রেকর্ড করেছেন লিওনেল মেসি। জাগো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ কফি হাউস আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। বিশ্বকাপ ফুটবল নিয়ে জাগো নিউজের বিশেষ আয়োজন বিশ্বকাপ ফুটবল আড্ডায় আজ বিশেষ আকর্ষণ হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার, এক সময়কার তুখোড় স্ট্রাইকার সৈয়দ রুমন বিন ওয়ালি সাব্বির, যাকে সবাই এক নামে চিনত স্ট্রাইকার সাব্বির হিসেবে। সঙ্গে আছেন তাপসী তাহিয়াতুল তাজরি। আপনাদের আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। কেমন আছেন? বেশ কেমন গেল আজকের সকাল? আর্জেন্টিনা জেতা মানেই আর্জেন্টিনার সমর্থকদের জন্য সকালটা সুন্দর। একদমই তাই। ভাইয়ের সেরকম। কাছেও জানতে চাইবো একই প্রশ্ন, কেমন গেল আজকের সকাল ভাইয়া? নট ব্যাড। মানে আর্জেন্টিনা তো জর্ডানের সাথে খুব দুর্বল দল, তো স্বাভাবিক আর্জেন্টিনার ফেভারিট দল এবং আর্জেন্টিনা অনেক প্লেয়ারকে বসিয়ে রেখেছে। আচ্ছা, তো আর মেসিকে সেকেন্ড রাউন্ডে নামিয়েছে এই কারণেই যে মেসি যেন গোল সংখ্যা বাড়ে, এই কারণে মেসিকে নামিয়েছে, না দেয় মেসিকে নামানোর কোনো মানে প্রয়োজন ছিল না। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, এই যে মেসির বিশ্ব রেকর্ড বা আর্জেন্টিনার এই যে জয় আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে, আর্জেন্টিনাকে আসলে থামানোর মতন কেউ আছে কিনা, কি মনে হয় আপনার কাছে? না, এটা ম্যাচ টু ম্যাচ ভ্যারি করে। আমি বলবো যে আর্জেন্টিনার পাশাপাশি ফ্রান্স অনেক ভালো খেলছে, ইংল্যান্ড অনেক ভালো খেলছে, ব্রাজিল মানে প্রথমে স্টার্ট খারাপ ছিল বাট ডে বাই ডে স্ট্রং হচ্ছে। তো এরা কিন্তু ডে বাই ডে আসছে, মানে এখন ম্যাচ টু ম্যাচ ভ্যারি করবে। যখন তারা হেড টু হেড হবে, এর আগের ম্যাচগুলি কে কীরকম খেললো, খেলার পরে পরবর্তী সময় যখন ম্যাচটা স্টার্ট হবে, স্টার্টিংয়ে অ্যাটলিস্ট 15-20 মিনিটের ভিতরে বোঝা যাবে যে ম্যাচটা কোন দিকে যাচ্ছে। আবার ভাগ্য নির্ধারণ করে দিতে পারে, যে কোনো চেঞ্জ করে দিতে পারে। স্বাভাবিক। একটা টিম ভালো খেললেও যে টিম জিতে যায় তা না, টিমটা হারতেও পারে। একদমই তো তাই। সেই ক্ষেত্রে দেখা যাক সামনে কি হয়। যেমনটা আপনি বলছিলেন যে ব্রাজিলের শুরুটা একটু উইক ছিল, এখন কিন্তু ব্রাজিল একটা ফর্মে চলে এসেছে। আপনি ব্রাজিলের পারফরমেন্সকে কিভাবে মূল্যায়ন করবেন? সামনে কিন্তু জাপানের সাথে খেলা আমরা জানি, তো কি মনে হয় কি করবে ব্রাজিল এবার? ব্রাজিল জাপান কিন্তু অনেকগুলি ম্যাচ হয়েছে এর আগে, এতে কিন্তু জাপান কিন্তু অনেক ভালো রেজাল্ট করেছে মানে এগেইনস্ট ব্রাজিল। তো ওটা হয়তো বা কোনো ম্যাচ ছিল, চ্যারিটি ম্যাচ ছিল বা কোনো একটা টুর্নামেন্ট ছিল। তো যাই হোক, ফুল ফ্লেজে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ তো ডিফারেন্ট জিনিস। ওয়ার্ল্ড কাপ তো মানে সবচেয়ে হাইয়েস্ট গেম ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে জাপান ব্রাজিল খুব ভালো ম্যাচ হবে। আর জাপান এবং কোরিয়া এশিয়ার ভিতরে সবচেয়ে টপ লেভেল টিম, যারা শেষ পর্যন্ত লাস্ট মিনিট পর্যন্ত চেষ্টা করে তাদের উইন আনার জন্য বা রেজাল্ট একটা বের করার জন্য। তো সেই ক্ষেত্রে ব্রাজিল কোন ফর্ম, অলরেডি জাপানে খেলা দেখেছে ব্রাজিল, এবং কোচ এখন তো কোচটা খুব অন্যরকম ট্যালেন্ট, কারণ অন্য খেলা ম্যাচগুলি দেখে রিড করে কাকে ব্লক করতে হবে, কাকে আটকাতে হবে। এর আগেও ছিল, যদিও এখন অত্যাধুনিক টেকনোলজি আসছে, যেই কারণে তাদের কিন্তু রিড করা খুব সহজ। তারা বারবার করে ভিডিও দেখে একটা প্লেয়ারের ব্যাপারে তারা কিন্তু ধারণা করতে পারে তাকে কীভাবে ব্লক করা যাবে। তো সেইটা তার আমার কাছে মনে হয় কারণে সে নিবে। আর আমার কাছে মনে হয় যে আমি লাস্ট ম্যাচে দেখেছি যে সেকেন্ড হাফের 25 মিনিট আগে নেইমারকে নেমিয়েছে। হ্যাঁ, তো আমি মনে করি যে নেইমারকে আমি যা দেখলাম সেই অনুযায়ী অ্যাজ এ প্লেয়ার হিসেবে বললাম যে সে ওই পরিমাণে ফিট না, স্টিল নট ইয়েট। তো আমি মনে করি যে ব্রাজিল যদি ওই ম্যাচে তারা হয়তো বা প্রথমার্ধে তাকে নেইমারকে নামাবে না, তো ওই ম্যাচে হয়তো বা মানে সেকেন্ড হাফের দিকে প্রয়োজন বুঝে যখন মানে নেইমারকে দরকার, সেই জায়গায় নেইমারকে নামাবে। কারণ নেইমার ইজ এ ম্যাজিক্যাল প্লেয়ার লাইক মেসি। সে কিন্তু যে কোনো সময় একটা টিমের রেজাল্ট বের করে দিতে পারে, সেই ক্ষমতা সেই দক্ষতা সে রাখে। তো সেই কারণে তাকে
হ্যান্ডস হিসেবে মানে স্কলারি রেখেছে। তো সে চেষ্টা করছে ডে বাই ডে নেইমারের ইমপ্রুভমেন্টের জন্য। তো আমাকেও দেখা যাক ম্যাচটা কেমন হয়। যেমনটা আপনি বলছিলেন যে নেইমার এখনো ফিট না, কিন্তু আমরা কিন্তু আবার এদিকে দেখতে পাচ্ছি যে ভিনিসিয়াস কিন্তু দারুণ খেলছে। তো আপনি কি আসলে ভিনিসিয়াসের পারফরমেন্সটা আসলে কিভাবে মূল্যায়ন করবেন নেইমারের সাথে যদি আমি তাকে কম্পেয়ার করতে বলি? না, আমি কম্পেয়ার করা যাবে না, কারণ নেইমার কিন্তু অনেক রেজাল্ট করেছেন ব্রাজিলের কাছে, কম্পেয়ার করা যাবে না। তবে যেহেতু নেইমারের থেকে জুনিয়র ভিনিসিয়াস ইয়াং প্লেয়ার, মানে ওই মধ্যবয়সী প্লেয়ার যারা হ্যাঁ। অলমোস্ট অনেক বছর খেলেছে, তো তার পারফরমেন্সটি কিন্তু মানে দুর্দান্ত রাইট নাও। আনডাউটলি। তো রাফিয়ানের ব্যথা পাওয়ার পরে তো ওই যে ব্যাপারটা হয়েছে, এখন সব দায়িত্ব পড়ে গেছিল ভিনিসিয়াসের উপরে। তো আমি মনে করি যে ব্রাজিলের যে টিমের প্লেয়ারগুলি আছে মিডফিল্ড থেকে আরম্ভ করে, আমার কাছে মনে হয় সঠিকভাবে যদি ভিনিসিয়াসকে বল দেওয়া যায়, সে যে কোনো সময় একটা রেজাল্ট এনে দিতে পারে ব্রাজিলের জন্য। নেইমারের মতন সে এখন নেইমার যেমন পপুলার ছিল ব্রাজিলের জন্য, এখন ভিনিসিয়াস পপুলার হয়ে গেছে, যে কোনো সময় ভিনিসিয়াস একটা ব্রাজিলের জন্য রেজাল্ট এনে দিতে পারে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। দর্শক, বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। চলে যাচ্ছি তাজুই আপুর কাছে। যেমনটা বলছিলাম আজকে সকালের কথা, কেমন লাগলো খেলা দেখে? মেসির পারফরমেন্সকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আজকে হয়তো যারা অপোনেন্ট টিম বা মানে আমি আসলে বলবো না অপোনেন্ট টিম, বাংলাদেশে তো আসলে দর্শক বলতে ফুটবলের দুই শ্রেণীর দর্শক বেশি, আর্জেন্টাইন, ব্রাজিল। বাট ভেরি রিসেন্ট আর্জেন্টিনা স্পেন অনেক ফেভারিট হচ্ছে, বাংলাদেশে স্পেন ফ্রান্সের দর্শক বাড়ছে। সো ওরা অলওয়েজ এটা বলে যে আচ্ছা মেসিকে ছাড়া খেলে দেখাও, মেসিকে ছাড়া গোল করো, জিতে দেখাও। মেসিকে ছাড়াই কিন্তু আর্জেন্টিনা আজকে ফার্স্ট হাফে 2টা গোল করেছে। ইভেন আরো একটা গোল হতে পারতো। আর জিওভানি ফার্স্ট 5 মিনিটের মাথায় একটা গোল করেছিল, বাট গোলটা অফসাইড হয়ে বাদ হয়ে গেছে। এই জিওভানির কথা যদি আমরা বলতে যাই, 2018 সালের স্কোয়াডে ছিল, বাট খেলতে পারে নাই, কারণ আর্জেন্টিনা খুব একটা বেশি দূর যাইতে পারে নাই। 2022 সালে স্কালোনির মেইন প্ল্যানে জিওভানি ছিলেন, বাট জাস্ট 2-3 মাস আগে উনি একটা চোটে পড়েন খেলতে গিয়ে, তারপরে আর 2022 বিশ্বকাপ খেলা হয় না। আমরা এরকম অনেক ইন্টারভিউ দেখছি যেখানে জিওভানি এটা বলেছেন, আমি যখন স্কোয়াডে ডাক পেলাম না, আমি বাথরুমে গিয়ে কাঁদতাম। হ্যাঁ। তারপরে 2026 বিশ্বকাপ আসলে ওর জন্য একটা লাইফ টাইম চেঞ্জিং ডিসিশন। দলে চান্স পেয়েছে, এন্ড যেদিন মাঠে নেমেছে হি স্কোরড এ গোল। এন্ড আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, পেনাল্টি বক্সের বাইরে থেকে বা বক্সের বাইরে থেকে, পোস্টের বাইরে থেকে আর্জেন্টাইন কেউ বা পায়ের একটা শট নিচ্ছে, ফার্স্ট ইমেজটা কার ভাসে? লিওনেল মেসি। ডেফিনেটলি জিওভানি আজকে ঠিক সেম কাজটাই করছে। যখন এই গোলটা করে, মেসি তো বেঞ্চ ছিল, ওখান থেকে ওরা সবাই এত খুশি হয়ে উদযাপন করছে যে ওকে মেসির সাবস্টিটিউট বা মেসির গোল, মেসি হয়তো ফার্স্ট হাফে নামেন নাই, বাট আমরা মেসির মতো একটা গোল দেখতে পেয়েছি। একদম, মানে আমাদের জিততে মেসি দরকার হবে না আসলে। আমি এর আগেও একটা কথা বলেছিলাম যে জর্ডানের এগেইনস্টে মেসি তখনই নামবে যখন দেখবে যে আর্জেন্টিনা ম্যাচটা হেরে যাচ্ছে, বা মেসিকে এখন গোল্ডেন বুটের দৌড়ে যেসব প্লেয়াররা আছেন তাদের সাথে যদি গোলের পরিমাণটা বাড়াতে হয়। আদারওয়াইজ এই ম্যাচে মেসির আসলে নামাটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, বাট ওই যে কনসিস্টেন্সি ঠিক রাখতে হয়, রাউন্ড অফ 32 এর জন্য একটা কনসিস্টেন্সি ঠিক রাখতে হবে। লাউটারি মার্টিনেজ অনেকদিন পরে বিশ্বকাপে গোল পেয়েছে, যদিও পেনাল্টি থেকে, আর তারপরে তো মেসি আসলোই। ফ্রি কিক, মানে আপনি এই ফ্রি কিকটা না ব্যাখ্যা করতে পারবেন না। সামনে অপোনেন্টের 6 জন প্লেয়ার, মেসির জন্য যতটুকু জায়গা ফাঁকা আছে তার সামনে আর্জেন্টিনার 3 জন প্লেয়ার ছিলেন মনে হয়। ওদের ভিশনই ছিল পলিসি, এটা কি পলিসি? তো ওই পলিসিতে ওদের একটা দায়িত্বই ছিল যে যাতে গোলকিপারের আমরা ভিশনটা ব্লক করতে পারি, যাতে মেসি ওর স্টাইলে ফ্রি কিকটা নিতে পারে। আপনি দেখেন জাস্ট ছোট্ট একটা জায়গা, মেসি একটা বাম্পারের শট নিলেন, গোলকিপারের আসলে কিছু করার নাই, ও কিন্তু দৌড়াদৌড়িও করে নাই, কারণ ওই যে আর্জেন্টিনার 3 জন প্লেয়ার ভিশনটা ব্লক, গোলকিপার বুঝতেই পারে নাই গোলটা কোন দিক থেকে হবে। সো মেসি আরো এক ধাপ এগিয়ে গেল। 2022-এর বিশ্বকাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলা ম্যাচে নেমেছে প্রত্যেকটা ম্যাচে গোল, 7টা ম্যাচে গোল। হয়তো ওয়ার্ল্ড কাপের ফ্রি কিক গোলের সংখ্যায় মেসি এখন সর্বোচ্চ আর জাস্ট 7টা গোল পিছিয়ে আছে যে ফ্রি কিক থেকে গোল করায়। আমার মনে হয় যে যদি ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা যেতে পারে, এই রেকর্ডের খুব কাছাকাছি লিওনেল মেসি এবার চলে যাবে। সো অ্যাজ এন আর্জেন্টাইন ফ্যান আসলে 3টা গ্রুপ স্টেজের 3টা ম্যাচ জিতেই রাউন্ড অফ 32-তে যাওয়া একটা বিশাল ব্যাপার, অনেক খুশির ব্যাপার। মাত্র 3টা টিমই এইটা কাজটা করতে পেরেছে, ফ্রান্স, আর্জেন্টিনা আর স্বাগতিক মেক্সিকো।
সো 9 পয়েন্ট প্রত্যেকটা টিমের স্টেজের প্রত্যেকটা ম্যাচ জিতেছে। সো ফেভারিটের মতোই করে খেলছে আসলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। একদমই তাই। এবার আমি যদি একটু ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে আসি, যে আগের ম্যাচে বলেছিলেন জোড়া গোল করে যে আই এম ব্যাক, কিন্তু পরের ম্যাচে কিন্তু কলম্বিয়ার বিপক্ষে তাকে খুঁজে পাওয়া গেল না। আসলে এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটাকে আসলে নকআউটে কি ভোগাবে কিনা, এটাই আসলে আমার প্রশ্ন। রোনালদোর এই যে আই এম ব্যাকের ব্যাপারটা কি, পর্তুগাল না এবার অনেক হাইপ নিয়ে ওয়ার্ল্ড কাপে এসছে। রোনালদোর হয়তো বা শেষ বিশ্বকাপ, যদিও জানি না যে শেষ বিশ্বকাপে কিনা বা নেক্সটে খেলবেন কিনা। সো শেষ বিশ্বকাপ অনেক হাইপ নিয়ে এসছে। কালকে আমরা আমাদের একটা গ্রুপের আড্ডায় বলছিলাম যে পর্তুগালের হাইপটা হচ্ছে আমাদের লাস্ট ইলেকশনে কিছু কিছু রাজনৈতিক দলের মতো, হাইপ বেশি কাজ কম। আপনি নর্মালি একটা জিনিস চিন্তা করে দেখেন, উজবেকিস্তানের সাথে রোনালদো 2টা গোল করলো, 5টা গোল করেছে টোটাল টিম অ্যাজ এ পর্তুগাল। বাট কালকের ম্যাচটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, পর্তুগালের শর্ট অন টার্গেট মাত্র 2টা, অপোনেন্টের কলম্বিয়ার 24টা। এখন পর্তুগালের মতো একটা টিম ইউরোপিয়ান জায়ান্টই বলা যায়, ল্যাটিন আমেরিকার ফুটবল টোটালি ডিফারেন্ট। কালকের পরে আসলে আমার মনে হয় পর্তুগালের সাপোর্টার বা দর্শকরা বুঝতে পেরেছে ল্যাটিন আমেরিকার ফুটবলের অরাটাই ডিফারেন্ট। আপনি যতই বলেন ইউরোপের অনেক বড় বড় টিম, বাট যখন আপনি ব্রাজিল, আর্জেন্টিনা বা কলম্বিয়ার সামনে দাঁড়াবেন, আপনি ওই ধাতটা ধরে রাখতে পারবেন না। ম্যাচের 77 মিনিটের একটা কথা বলি, রোনালদোকে নিয়ে বলবো, একটু সমালোচনা করাই যায় যেহেতু আলোচনায় ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, একদম গ্রেটেস্ট বলবো না, আমি মেসি ফ্যান, সো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। ম্যাচের 77 মিনিটে পর্তুগাল একটা কর্নার কিক পেয়েছিল। যে কোনো স্ট্রাইকারের পজিশন কি হওয়া উচিত, যাতে কর্নারটা আসলে আমি একটা শট নিতে পারি। রোনালদোর পজিশন গোল পোস্টের ভেতরে, লাইনের ভেতরে, যাতে উনি ওখান থেকে হেড বা একটা ট্যাপিং করে গোল করে ফেলতে পারেন। রেফারিকে কি করতে হয়েছে, বাঁশি বাজিয়ে রোনালদোকে বলা হয়েছে আপনি লাইনের বাইরে আসেন, তারপরে আমরা আবার খেলাটা শুরু করতে পারি। ফুটবল তো একটা টিম গেম। আপনি যদি অলওয়েজ মাথার মধ্যে এই মাইন্ডসেটটা রাখেন যে আমাকে গোল করতে হবে, নট জাস্ট টিম, তাহলে তো আসলে গেমটা বেশি দূর যাইতে পারে না। পর্তুগালের মিডফিল্ড বর্তমানে ওয়ার্ল্ডের সেরা একটা মিডফিল্ড, কিন্তু সমস্যাটা এখানেই, মিডফিল্ড সেরা বাট ফিনিশ করার লোক নেই। ফেলিক্স রোনালদোকে পাস দিচ্ছেন, উনি গোল করার মতো অবস্থায় নেই, উনি অফসাইডে দাঁড়ায় আছেন। ব্রুনো ফার্নান্দেস পাস দিচ্ছেন, উনি অফসাইডে দাঁড়ায় আছেন। এখন এরকম একজন ফিনিশারের পায়ে বল দেওয়া মানে তো পুরো টিমকে নিয়ে ডুবে যাওয়া। আর দেখেন, এত বাজে পারফরমেন্স বা সমালোচনামূলক পারফরমেন্স করার পরেও কোচ কিন্তু ওনাকে সাবে পাঠাইতে পারতেছে না, বা এমন চিন্তা করতে পারতেছে না রোনালদোকে ছাড়া আমরা নামি, ফার্স্ট হাফ খেলি হয়তো বা সেকেন্ড হাফে নামাবো। কোচ এখানে কোথায় আটকাচ্ছেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবার যদি আমি একটু সাব্বির ভাইয়ের কাছে আছি, সাব্বির ভাই, কেপ ভার্দে আর কঙ্গো কিন্তু একটা বিশাল চমক দেখালো, এবং নকআউটে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে খেলছে কেপ ভার্দে এবং কঙ্গোর বিপক্ষে খেলছে ইংল্যান্ড। নকআউট আসলে কি ঘটবে, কোনো অঘটন ঘটতে পারে কি? ফুটবল তো অ্যাকচুয়ালি বলা যায় অঘটন তো অনেক ঘটেছে, এর আগেও ঘটেছে। তবে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড কাপে আমি যা দেখেছি, আমার দেখা মতে যে ওয়ার্ল্ড কাপে কিছু টিম আছে যারা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পর্যন্ত যায়, এদের স্ট্যান্ডার্ড এটা মেনটেন করে, একটা গেম টেম্পারমেন্ট আছে। দেখবেন যে বড় বড় টিম যেমন ব্রাজিল, আর্জেন্টিনা, এর যে খারাপ টিমও হয়, তারাও কিন্তু তারপর তারা ওই টেম্পারমেন্টটা ধরে রাখতে পারে, এবং তারা ওই ওয়ার্ল্ড কাপের যে ওয়েটটা, ভ্যালুটা, ওটা তারা বোঝে। যেই কারণে তারা কিন্তু যে কোনো সময়, আমরা কিন্তু প্রথমে মনে করছিলাম যে ব্রাজিল মানে স্টার্টিংয়ে যে খেলা দেখেছি, সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশন ছিল না যে ব্রাজিল আমাদের খুব একটা ভালো দূর যাবে বা ভালো কিছু করতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। তো ডে বাই ডে তারা ইমপ্রুভমেন্ট করছে। এটার কারণটা হলো তাদের একটা ওয়েট ভ্যালু আছে, মানে ওয়ার্ল্ড কাপে নার্ভ সিস্টেম, একটা নার্ভ, আমাদের ফুটবলার যা বলি, যাদের নার্ভ স্ট্রং থাকে তারাই কিন্তু লাস্ট মোমেন্টে জিতে। হ্যাঁ, তো এইসব জিনিস কিন্তু তাদের ভিতরে আছে। আমি কোনো সময় ব্রাজিলকে দেখি নাই যে পেলের থেকে শুরু করে যে তাদের থেকে, দলের থেকে সুপিরিয়র টিম হয়, তারা যদি গোল খেয়ে বা 2 গোলও খেয়ে যদি বসে, তারা কিন্তু নর্মাল ফুটবল খেলে, মানে কিভাবে কাম ব্যাক করা যায়। সেই কোনো আমি বলবো যে ওয়ার্ল্ড কাপে অঘটন ঘটতে পারে, কিন্তু এটা আনফর্চুনেট। বাট তারপরেও আমি বলবো যে মানে মেজরিটি যারা এই 8-10টা দল আছে, যারা মানে কোয়ার্টার ফাইনাল অ্যাটলিস্ট যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি কার প্রশ্ন করছিলেন? কেপ ভার্দে কেপ ভার্দে কঙ্গো কিন্তু খুব ভালো খেলেছে ওয়ার্ল্ড কাপে,
এবং তারা কিন্তু প্রমাণ করছে নতুন দল হিসেবে যারা এসছে তারা কিন্তু অনেক ভালো পারফর্ম করে এসছে এবং তারা কিন্তু ইউরোপে বিভিন্ন ভালো ভালো টিমে তারা কিন্তু খেলে এবং এই কারণে কিন্তু আমরা যে পারফরমেন্সটা তাদের দেখছি এই কারণে যে তারা ইউরোপের টিমের সাথে খেলা দেখে তাদের পারফরমেন্স অনেক ভালো এবং তারা মনে করেছে যে তারা আন্ডারডগ টিম তাদেরকে কোয়ালিফাই করতে গেলে ম্যাচ টু ম্যাচ রিড করে করতে হবে যে আমাকে জিততে হবে না আমাকে ড্র করলে চলবে তো সেই সব জায়গায় কিন্তু তারা প্ল্যানগুলি করেছে এবং ব্লকিং সিস্টেম মিডফিল্ড থেকে আরম্ভ ডিফেন্সে যে ব্লকিংগুলি করা দরকার সেই ব্লকিংগুলো করে কিন্তু তাদের পয়েন্টগুলি আদায় করেছে বা ড্র করেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি স্যালুট জানাই কঙ্গোকে এবং কেভারদেরকে যে তারা রাউন্ড অফ 32 যেতে পেরেছে নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা। বিশ্বকাপের এক্সাইটমেন্ট হবে আরো উপভোগ্য নিউ লুক আর ইমপ্রুভ টেস্টের কফি হাউসের সঙ্গে। তাজরি আপু, আবারও একটু আপনার কাছে আসতে চাই, গ্রুপ পর্বে আসলে আপনি কাদের খেলা দেখে হতাশ হয়েছেন বা কাদের বাদ পড়াতে অবাক হয়েছেন? যদি এমন কোনো প্রশ্ন জানতে চাই, কাদের নাম বলবেন? পর্তুগালের পারফরমেন্স খুবই হতাশাজনক। রাইট, আমি আমি একমত। আগের প্রশ্নের উত্তরেও বলেছি যে হাইপ অনেক বেশি। হ্যাঁ যতটা হাইপ নিয়ে এসেছিল Overrated. ততটুকু এক্স্যাক্টলি ওভাররেটেড, ততটুকু পারফরমেন্স তারা শো করতে পারছে না। স্পেসিফিক্যালি বলতে গেলে ক্রিশ্চিয়ানো রোনালদো, কারণ রোনালদো বলতে ভাইরা যারা রোনালদোকে বুঝেন, এই রোনালদো আর ওই রোনালদোর মধ্যে অনেক তফাৎ আছে। তো ক্রিশ্চিয়ানো রোনালদোর যে পারফরমেন্স আল নাসসারে খেলেন, অনেকে এরকম প্রশ্নও তুলেছিলেন যে ওকে মেসি ইন্টার মায়ামিতে গেছে, হয়তোবা আগের মতো পারফর্ম করতে পারবে না। বাট দেখুন, যখন একটা বাইরের লিগে, মেজর লিগ থেকে যখন আমরা নর্মাল কোনো লিগে প্লেয়াররা খেলতে যায়, আমরা একটা জিনিস বিবেচনায় আনতে পারি যে তার বয়সটা এখন কত। মেসির একটা নর্মাল ট্যাকটিক্স বুঝেন, ইন্টার মায়ামিতে গেছে, খুবই কুলেস্ট একটা গেম খেলতেছে, কোনো ইনজুরি নাই, কোনো কিছু নাই। ওয়ার্ল্ড কাপে এসে তার পারফরমেন্সটা আমরা দেখতে পাচ্ছি। উনি ওই এনার্জিটা সেভ করে রেখেছেন ওয়ার্ল্ড কাপে ডেলিভার করার জন্য। কেন রোনালদোর এই ব্যাপারটা হইল না? কোশ্চেন আসতেই পারে, কারণ যেহেতু অলওয়েজ আমরা প্রায় 2 যুগ ধরেই দেখছি যে এই দুজন প্লেয়ারের মধ্যে একটা কম্প্যারিজন টানা হয়। সেক্ষেত্রে এখানে অনেক ধরনের কোশ্চেন আসে যে হ্যাঁ হয়তো বা টিমমেটরা ওনাকে সাপোর্ট করেন না বা কোনো কিছু ওনাকে যথাযথভাবে ট্রিট করা হচ্ছে না টিমে। কিন্তু যখন টিমমেটরা জানেন যে এই প্লেয়ারের পায়ে বল গেলে গোল আসবেই, তখন তারা পাসগুলো দেন। আপনি মেসির কথা চিন্তা করেন, আর্জেন্টিনার যদি সব থেকে বড় ট্যাকটিক্স কোনো কিছু থেকে থাকে, প্রত্যেকটা প্লেয়ার চায় আমরা মেসির পায়ে বল দিয়ে দিব, এন্ড এটা গোল হবে। পর্তুগালের এটা আমার কাছে মনে হয় যে ও বলছিল ব্যাপারটা হলো কি মেসি কেন্দ্রিক আর্জেন্টিনার যে গেম প্ল্যান তে মেসি কেন্দ্রিকই করা হয়। যখন মেসি খেলে, মেসি কিন্তু সব যদি কিছু মানে গোল আছে, সে কিন্তু ওই জায়গাগুলি স্পটগুলি তাকে বেছে নেয় যে প্ল্যানিং করে ওই জায়গাগুলি বল আসবে। যেমন মেসি যে প্রথম ম্যাচটা যে একটা গোল করলো, একটা পায়ের ফাঁক দিয়ে ছেড়ে দিল, বলটা গোল করলো, এটা কিন্তু মেসি আর বার্সেলোনাতে করেছে। এটা মেসি কিন্তু অহরহ MLS যে মায়ামিতে খেলছে সেই ম্যাচগুলি তো করেছে। তো এটা কিন্তু একটা ব্যাপার, মেসি যখন খেলে তার একটা প্ল্যান নিয়ে খেলে যে মেসিকে আমি যদি বল দিতে পারি জায়গা মতো, মেসি 100% গোল করে দিবে। সেইটা তাদের কনফিডেন্স দেবে অনেক হাই। সেই জন্য কিন্তু সেই ক্ষেত্রে রোনালদো কিন্তু সেই নট আপ টু দ্য মার্ক। আমি বলবো রোনালদো আর মেসির ভিতরে এই ডিফারেন্সটা এখনো রয়ে গেছে এবং মেসি কিন্তু MLS লিগে এই মায়ামিকে কোথায় নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা মনে করছিলাম যে মেসির বয়স হয়ে গেছে, ইউরোপে খেললে মনে ইউরোপের সাথে তাল মিলিয়ে খেলতে পারবে না। কিন্তু ওয়ার্ল্ড কাপে এসে দেখছি যে আমরা তো ইউরোপ বা অন্য টিমের সাথে খেলছি, তো মেসির পারফরমেন্স দেখে মনে হয় না যে মেসি এখনো যে তার বয়স হয়ে গেছে, তার যে স্ট্রেংথ বা তার যে স্কিল, তার যে বল নিয়ে ঢোকা স্পিড এবং পাসিং করা এবং জায়গা মতো পৌঁছানো, হ্যাঁ একটা গেম মেকার হিসেবে যা করার দরকার সেই কাজটাই করছে, তাই না? এক্স্যাক্টলি, কারণ আপনি লাস্টের ম্যাচটা দেখেন অস্ট্রিয়ার সাথে, ফার্স্ট গোলটা একদম মেসি গোল, বাপায়ের শট গোল। বাট সেকেন্ড গোলটা মাঝমাঠ থেকে মেসি বল পাইলেন, একটু ড্রিবল পাস করলো কোথায়, আলভারেজের কাছে। এটুকু টাইমের মধ্যে মেসি ওখান থেকে মাঝমাঠে চলে এসছে ডিবক্সের ভেতরে, ইন কেস যদি আলভারেজ মিস করে ও এটার চান্স নেবে। আলভারেজ মিস করে ফেললো, দেন বল ভেতরে এসে পারাদেসের পায়ে, পারাদেস কি করলো, মেসিকে একটা পাস দিল। ট্যাকেলটা দেখেছিলেন? এই বয়সে এসে এই ট্যাকেল নেওয়ার মতো ক্যাপাবিলিটি কিন্তু সবার থাকে না। ট্যাকেল করলো, ওখান থেকে শট মিস, সেকেন্ড স্টেজে গিয়ে গোল।
ওইখানে গোলকিপার সহ অস্ট্রিয়ার 4 জন ডিফেন্ডার ছিলেন, তার মধ্যে 3 জন মাটিতে শুয়ে পড়েছেন, ওনাদের আর কিছু করার নাই। নিজেই গোল মেক করতেছে, টিমমেটের কাছে পাস করতেছে, টিমমেট যখন পারতেছে না তখন ওইটা আবার মেসির পায়ে এসে আবার গোল হচ্ছে। এরকম প্লেমেকিং আইডিয়া যখন কারো কাছে থাকে, আপনি তাকে তখন যে কোনো র্যান্ডম প্লেয়ারের সাথে তুলনা করতে পারেন না। আমার মনে হয় আর্জেন্টিনার বড় শক্তিটা এখানে। অনেস্টলি একদমই তাই। আমরা আমাদের আলোচনার আসলে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। ভাইয়া, শেষ করার আগে আপনার কাছে জানতে চাইবো, এবার বিশ্বকাপে কিন্তু আমরা শুরু থেকে দেখছি যে প্রচুর গোল হচ্ছে এবং ইতোমধ্যে রেকর্ডও হয়েছে। কি মনে হয় এবার বিশ্বকাপে আসলে এত গোল হওয়ার রহস্যটা কি? বিশ্বকাপ গোল হওয়ার রহস্য হলো যে আমরা যাদেরকে দেখছি গোল করার, যে যাকে দেখছি, যারা মেসি আছে, এমবাপে আছে, আরো কয়েকজন আছে, এরা কিন্তু মানে মানে আমি বলবো যে এইবার ওয়ার্ল্ড কাপে এদের পারফরমেন্স খুবই ভালো, টিম ওয়ার্ক খুবই ভালো। যেমন আমি বলি যে টোটাল ওয়ার্ল্ড কাপে যে ম্যাচগুলি হচ্ছে তার ভিতরে ফ্রান্স টপ লেভেলে আছে। অ্যাজ এ আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি, ওরা টিম কিন্তু সাংঘাতিক, মানে ব্যালেন্স টিম। এই ওয়ার্ল্ড কাপে মানে ওয়ান অফ দ্য বেস্ট, মানে ব্যালেন্স টিম বলবো। ম্যাচ টু ম্যাচ পার্থক্য হতে পারে, রেজাল্ট খারাপ হতে পারে, ভালো হতে পারে, আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল যদি আপনি ম্যাচ দেখেন সেই হিসাবে কিন্তু মানে ফ্রান্স কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে। তো এরকমভাবে আমি বলবো গোল হওয়ার ব্যাপারটা হলো যে মানে হাঙ্গার ফর গোল্ডেন বুট পাওয়ার। তো সেক্ষেত্রে যারা চেষ্টা করছে তারা কিন্তু লাইনে আছে। এবং আমার কাছে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে অনেক গ্রুপ পর্বে অনেক ভালো খেলা হয়েছে, যেই কারণে যারা গোল পেয়েছে, যে টিম গোল পেয়েছে তারা কিন্তু ভালো খেলেই গোল পেয়েছে। এবং আমার কাছে ওয়ার্ল্ড কাপ প্রথম রাউন্ডটা আমার কাছে মনে হয়েছে যে কিছু ম্যাচ ছাড়া ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু সুন্দর ম্যাচে, মানে গোছানো ম্যাচ হয়েছে। যারা খেলেছে সুন্দর খেলেছে, গোল করেছে, অনেকগুলো গোল এসছে, 4টা 5টা 3টা 4টা গোল এসছে, তারা কিন্তু ভালো পারফর্ম করেই গোল করেছে। আমার কাছে খারাপ লাগেনি। তবে রাউন্ড অফ 32-তে এটা চ্যালেঞ্জিং, যে কোনো সময় ওইখানে যে দেখা যাবে, ওইখানে টাফ ম্যাচটা হবে, ওইখানে গোলের সংখ্যা হয়তো বা কমে যেতে পারে, আবার কিছু কিছু টিমের এগেনস্টে বেরো যেতে পারে। মানে আমরা বলতে পারি আসল খেলা এখন শুরু হবে। রাইট। একদমই তাই। আপু এবং ভাইয়া, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আজকের খেলা দেখে কার কি মন্তব্য এবং পুরো বিশ্বকাপ নিয়ে আপনাদের কার কি ধারণা, আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আবার দেখা হয়ে যাবে অন্য কোনো আয়োজনে নতুন কোনো অতিথির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জাগো নিউজের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। নিউ লুক আর ইমপ্রুভ টেস্ট নিয়ে এলো কফি হাউস মাত্র 10 টাকা।